Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে ফলো করছো। আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। ইংলিশ গ্রামার সিরিজের আজকের ক্লাসে আমাদের টপিক হলো কালেকটিভ নাউন্স, বাংলায় যেটা আমরা বলি সমষ্টিবাচক বিশেষ্য। নাউনের ক্যাটেগরি নিয়ে ক্লাস করার সময় আমরা কি দেখেছি? নাউনের 5টি ক্যাটেগরি রয়েছে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। যাদের সেই ক্লাসটি করা নেই তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, তারা ক্লাসটি ফলো করে নিও। আজকে আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ক্লাস ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে। Let us start our class. Collective nouns, a collection of a group of things or living beings of similar kind. মানে কি? সমজাতীয় বস্তু বা জীবের সমষ্টি। সমষ্টিবাচক বিশেষ্য বলেছি। সমজাতীয় এক জাতীয় বস্তু বা জীবের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা কালেকটিভ নাউন কি দেখলাম? সমজাতীয় বস্তু বা জীবের সমষ্টি। উদাহরণ দিয়ে দেখা যাক। সোলজার বা সৈন্য। শুধু সোলজার বলতে আমরা ওয়ান সোলজারই বুঝবো। ওয়ান সোলজার, একজন সোলজার বা একজন সৈন্য। কিন্তু যখন আমরা অনেক সৈন্য বা সৈন্যদের একটি দল, তাদেরকে আমরা কি বলি? সোলজার্স বলি না, সাধারণত বলি কি? আর্মি। সৈন্যদল, আর্মি। এই সৈন্য দলের জন্য স্পেসিফিক টার্ম হলো আর্মি। স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো আর্মি। তেমনই কাউ, যখন একটি গরু বলি তখন আমরা বলি কি? কাউ। কিন্তু যখন অনেক গরু একসঙ্গে থাকে বা গরুর পালকে কি বলা হবে? হার্ড অফ কাউজ। হার্ড অফ কাউজ। তাহলে গরুর পালের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউন কি? হার্ড। তেমনি সোলজারের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউন কি? আর্মি। আরো কিছু উদাহরণ দেখি। দেখো, বি মানে একটি মৌমাছিকে বুঝি, সংখ্যায় 1। কিন্তু যখন এক ঝাঁক মৌমাছি বলবো তখন কি বলা হবে টার্মটা? এ সোয়ার্ম অফ বিজ। এই বি বা মৌমাছির জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো সোয়ার্ম। লায়ন, লায়ন বলতে সিংহ, একটি সিংহকে বোঝাচ্ছে। কিন্তু এক দল সিংহ বা সিংহের একটি দল, তাদের আমরা কি বলি? এ প্রাইড অফ লায়ন্স। তাহলে সিংহের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম কি হলো? প্রাইড। তাহলে আমরা কি দেখলাম? যে প্রতিটা আলাদা আলাদা নাউনের জন্য আলাদা আলাদা স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম রয়েছে, যেগুলি একটি করে লিস্ট আমি ক্লাসে আলোচনা করব। অ্যানিম্যালের জন্য আলাদা, পিপলের জন্য আলাদা এবং থিংসের জন্য আলাদা। প্রতিটা এদের মধ্যে যে সমস্ত নাউন আছে সেই প্রতিটা নাউনের জন্য আলাদা আলাদা কালেকটিভ নাউনের স্পেসিফিক টার্ম রয়েছে। আজকের ক্লাসে সেশন 1-এ আমরা অ্যানিম্যালের কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। পরবর্তী সেশনে আমরা পিপল এবং থিংসের কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা অ্যানিম্যালসের কালেকটিভ নাউনের একটি লিস্ট দিয়ে দেব। এই লিস্টটি তোমরা খাতায় নোট করে নেবে এবং মুখস্থ করে নেবে। এগুলি তোমাদের একাডেমিক পরীক্ষা এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষাতেও কাজে লাগবে। এই যে লিস্টটি কালেকটিভ নাউন্স ফর অ্যানিম্যালস, অ্যানিম্যালসের কালেকটিভ নাউন্সের এই যে 20টি টার্ম রয়েছে, এগুলি তোমরা খাতায় নোট করে নাও। এগুলি নিয়ে আমরা এবার সেন্টেন্সের মাধ্যমে আলোচনা করব। এ ফ্লোক অফ বার্ডস মানে কি? এক ঝাঁক পাখি। আর এ ফ্লাইট অফ বার্ডস, দুটোর মধ্যে তফাৎ কি? উড়ান, পাখিদের একটি উড়ান।
এক ঝাঁক পাখি। আর ফ্লাইট অফ বার্ডস মানে হচ্ছে পাখিদের উড়ান। যখন পাখিরা মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী পাখিরা যখন এক দেশ থেকে অন্য দেশে যায় তাদের যে উড়ান সেটাকে আমরা বলতে পারি ফ্লাইট, ফ্লাইট অফ বার্ডস। আর ফ্লোক অফ বার্ডস মানে হচ্ছে এক ঝাঁক পাখি। উদাহরণ দিয়ে দেখি, a flock of birds is eating grains, grains মানে শস্য দানা, on our roof, আমাদের ছাদে এক ঝাঁক পাখি শস্য দানা খাচ্ছে। আমরা অনেক সময় পাখিকে দেওয়ার জন্য ছোট ধান বা গম দিই, সেই জন্য গ্রেনস শস্য দানা খাচ্ছে আমাদের বাড়ির ছাদে, এ ফ্লোক অফ বার্ডস। আর এ ফ্লাইট অফ বার্ডস মানে যখন পাখিরা এক দেশ থেকে অন্য দেশে উড়ান দেয়। মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী পাখিরা, আমরা দেখি কি অনেক পরিযায়ী পাখি শীতের সময় উত্তর থেকে দক্ষিণে তারা চলে যায় ঠান্ডার জন্য, তাদের উড়ানটাকে আমরা বলতে পারি এ ফ্লাইট অফ বার্ডস। এ ফ্লাইট অফ বার্ডস from north to south takes place in winter. শীতকালে আমরা দেখি কি উত্তর থেকে দক্ষিণে পাখিদের পরিযায়ী পাখিদের একটা উড়ান, এ ফ্লাইট অফ বার্ডস। অনেক পাখি একসঙ্গে উত্তর থেকে দক্ষিণে মুভ করে যায়। বোঝা গেল? এ সোল অফ ফিশ, এক ঝাঁক মাছ, এক ঝাঁক মাছ। আবার এ স্কুল অফ ফিশ, দুটোর মধ্যে তফাৎ কি? সোল অফ ফিশ মানে এক ঝাঁক মাছ, আর স্কুল অফ ফিশ মানে মাছেদের একটা ঝাঁক যারা ডিসিপ্লিন মুভমেন্ট করে। যখন মাছগুলো ডিসিপ্লিন মুভমেন্ট করে তখন তাদের স্কুল অফ ফিশ বলে। উদাহরণ দিয়ে দেখি, এ সোল অফ ফিশ was caught by the fishermen. মৎস্যজীবীরা এক ঝাঁক মাছ ধরেছিল বা মৎস্যজীবীদের জালে এক ঝাঁক মাছ ধরা পড়েছিল। A school of fish, a school of fish is swimming across the river. নদীর এক পার থেকে অন্য পারে এক ঝাঁক মাছ যাচ্ছে। এক ঝাঁক মাছ যখন ডিসিপ্লিন মুভমেন্ট করে নদীর এক পার থেকে অন্য পারে যাচ্ছে তাদের মুভমেন্টটাকে সেই মাছগুলোকে আমরা বলব কি? এ স্কুল অফ ফিশ। বোঝা গেল দুটি কালেক্টিভ নাউনের তফাৎ, এ সোল অফ ফিশ, এ স্কুল অফ ফিশ। কখন কোনটি ব্যবহার করব? বেশ, দেখো, এ প্যাক অফ উলস মানে কি? এক পাল নেকড়ে, এক পাল নেকড়ে। নেকড়ের জন্য বা উলসের জন্য আমরা কি কালেক্টিভ নাউন ব্যবহার করি? প্যাক। এ প্যাক অফ উলস is out on the hunt মানে এক পাল নেকড়ে শিকারে বেরিয়েছে। এ প্রাইড অফ লায়ন্স, আগেই বললাম লায়ন্সের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো প্রাইড মানে একদল সিংহ।
A pride of lions lives in this cave. এই গুহাতে একদল সিংহ থাকে। A pride of lions lives in this cave. এই গুহাতে একদল সিংহ থাকে। বোঝা গেল? A swarm of bees, a hive of bees. দুটোর মধ্যে তফাৎ কি? এক ঝাঁক মৌমাছি, এক ঝাঁক মৌমাছি, আর হাইভ মানে হচ্ছে মৌচাক। A swarm of bees is collecting honey from the flowers. A swarm of bees is collecting honey from the flowers. মানে এক ঝাঁক মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে। A hive of bees, মৌচাক। A hive of bees always contains honey. মৌচাকে সর্বদা হানি বা মধু থাকে। আশা করি এই দুটি টার্ম বোঝা গেল কোনটি কোন ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, এ হার্ড অফ শিপ, এক পাল ভেড়া। এ হার্ড অফ কাউজ, এক পাল গরু। আর এ হার্ড অফ ক্যাটেল মানে এক পাল গবাদি পশু। সাধারণত যে সমস্ত পশু তৃণভূমিতে চড়ে বা ঘাস খায় তাদের ক্ষেত্রে আমরা হার্ড কথাটা ব্যবহার করি। তাদের কালেকটিভ নাউনের জন্য আমরা হার্ড টার্মটা ইউজ করি। HERD, হার্ড। উদাহরণ দিয়ে দেখি, এ herd of sheep is reared by the shepherd. shepherd মানে হচ্ছে মেষপালক, যারা ভেড়া পালন করে তাদের shepherd বলে। A herd of cows, a herd of cows is grazing in the field. মাঠে একদল বা একপাল গরু ঘাস খাচ্ছে। আর এ হার্ড অফ শিপ ইজ রিয়ার্ড বাই দ্য শেফার্ড মানে এই মেষপালক একপাল ভেড়া পোষে বা পালন করে। এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল ইজ রিটার্নিং হোম। A herd of cattle is returning home. একপাল গবাদি পশু ঘরে ফিরছে। তারা চারণভূমি থেকে, প্যাস্চার থেকে ঘরে ফিরছে। A colony of ants. পিঁপড়েরা যখন একটি স্থানে বাস করে, তাদের গর্তেতে বলো, কোনো গাছের কোটরে বলো, যখন এই পিঁপড়েরা বাস করে তাদের যে ঝাঁক সেটিকে আমরা বলি এ কলোনি। A colony of ants.
lives in this tree. এক ঝাঁক পিঁপড়ে এই গাছে বাস করে। সেখানে আমরা বললাম কি কলোনি। যখন পিঁপড়েরা ঝাঁকে ঝাঁকে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক স্থানে বাস করে, তাদের ঝাঁক, তাদের ক্ষেত্রে আমরা কি কালেকটিভ নাউনটা ইউজ করি কলোনি। আর অ্যান আর্মি অফ অ্যান্টস, যখন তারা কোনো অ্যাক্টিভিটি করে, কোনো কাজ করে। পিঁপড়ের ঝাঁক যখন কোনো একটা অ্যাক্টিভিটি করে, কাজ করে, তখন তাদেরকে কালেকটিভ নাউনটাকে কি ব্যবহার করা হয়? অ্যান আর্মি অফ অ্যান্টস। অ্যান আর্মি অফ ants is collecting food. এক ঝাঁক পিঁপড়ে খাবার সংগ্রহ করছে। আমরা দেখি অনেক সময় পিঁপড়েরা মুখে করে খাবার নিয়ে সারি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলবো? আর্মি। এ ট্রুপ অফ মাঙ্কিজ, দল, হনুমানের দল। A troop of monkeys has eaten all the fruits, all the mangoes in the tree. এই গাছের সব আম একদল হনুমান বা বাঁদর খেয়ে নিয়েছে। A troop of monkeys has eaten all the mangoes in the tree. A warren of rabbits, খরগোশের দলকে আমরা কি বলি? A warren. A warren of rabbits was seen near the bush. ঝোপের কাছে একদল খরগোশকে দেখা গেল। A warren of rabbits was seen near the bush. ঝোপটির কাছে একদল খরগোশকে দেখা গিয়েছিল। দেখো, এ কেনেল অফ ডগস, কুকুরদের বাসস্থানকে কি বলে? কেনেল। এই কেনেল অফ ডগস মানে যেখানে একদল কুকুর একসঙ্গে থাকে, সেটাকে আমরা কেনেল অফ ডগস বলি। সেখানে ডগসের ক্ষেত্রে যে কালেকটিভ নাউন ব্যবহার হবে সেটি হলো কেনেল। এ কেনেল অফ ডগস lives in his house. তার বাড়িতে একদল কুকুর থাকে। A pack of dogs, যখন একদল কুকুর কাউকে তাড়া করে, কোনো চোরকে তাড়া করে বা একসঙ্গে চিৎকার করে, কোনো অ্যাক্টিভিটি করে, তখন তাদের আমরা বলি a pack of dogs. A kennel of dogs মানে যখন কুকুরগুলি একটা জায়গায় থাকে, একটা বাসস্থান তাদের, সেটাকে আমরা বলি kennel of dogs। আর যখন এ প্যাক অফ ডগস বলি, তখন সেই একপাল কুকুর বা একদল কুকুর যখন কোনো চোর তাড়া করে বা কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, তখন আমরা তাদের বলি এ প্যাক অফ ডগস। A pack of dogs is chasing the thief away. একদল কুকুর বা একপাল কুকুর চোরটিকে তাড়া করে দূরে সরিয়ে নিয়ে চলে গেল, চোরটিকে তাড়িয়ে দূরে পাঠিয়ে দিল। চেজিং দ্য থিপ অ্যাওয়ে মানে তাড়া করে দূরে পাঠিয়ে দিল। এ প্যাক অফ ডগস সেখানে ব্যবহার করলাম যখন চোরটিকে তারা তাড়িয়ে দিল বা চোরটিকে তারা চিৎকার করে তাড়ালো, তখন আমরা কি ব্যবহার করলাম? এ প্যাক অফ ডগস। এটা একটা অ্যাক্টিভিটির মধ্যে আছে বলে এই প্যাক কথাটি ব্যবহার করলাম।
এ প্লেগ অফ ইনসেক্টস, পতঙ্গের ক্ষেত্রে আমরা কি কালেকটিভ নাউন ব্যবহার করি? ঝাঁক। এক ঝাঁক পতঙ্গ কোনো শস্যের উপর বসে শস্যটাকে নষ্ট করতে পারে, বা পতঙ্গের ঝাঁককে আমরা কি বলি? যে কোনো পতঙ্গ হতে পারে। পতঙ্গের মধ্যে যেমন ধরো গ্রাস হপার হতে পারে, বা অন্য ছোট ছোট পোকা হতে পারে, বাগস হতে পারে, সেগুলোকে আমরা প্লেগ অফ ইনসেক্টস বলি। তাহলে এ প্লেগ অফ ইনসেক্টস has destroyed my crops. এক ঝাঁক পতঙ্গ আমার শস্যগুলিকে নষ্ট করে দিয়েছে। ডেস্ট্রয়েড মানে নষ্ট করে দিয়েছে। তাহলে ইনসেক্ট বা পতঙ্গের জন্য কালেকটিভ নাউন কি হলো? প্লেগ। প্যারট, টিয়া পাখির জন্য আমরা কি কালেকটিভ নাউন ব্যবহার করি? কোম্পানি। অনেকগুলো টিয়া পাখি যখন একসঙ্গে থাকে তাদেরকে আমরা কি বলি? কোম্পানি। বা বার্ডস ফ্লোকও ব্যবহার করতে পারি। আর শুধুমাত্র স্পেসিফিক টিয়া পাখির জন্য আমরা কি ব্যবহার করি? কোম্পানি। এ কোম্পানি of parrots is making noise. অনেক টিয়া পাখি যখন একসঙ্গে চিৎকার করে তখন একটা নয়েজ বা কেওসের সৃষ্টি হয়। সেই অনেকগুলো টিয়া পাখিকে আমরা কি বলি? কোম্পানি। টিয়া পাখির জন্য স্পেসিফিক কালেকটিভ নাউন হলো কোম্পানি। এ কোম্পানি অফ প্যারটস ইজ মেকিং নয়েজ, মানে একদল টিয়া পাখি একটা নয়েজের সৃষ্টি করছে, চিৎকার করে একটা নয়েজ বা কেওসের সৃষ্টি করছে। কোম্পানি, টিয়া পাখির জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো কোম্পানি। ক্যাটস, বিড়ালের জন্য কালেকটিভ নাউনটা কি ব্যবহার করা হয়? ক্রাউডার, দল। এ ক্রাউডার of cats is quarreling. একদল বিড়াল ঝগড়া করছে। অনেকগুলো বিড়াল একসঙ্গে থাকলে ঝগড়া করে। এ ক্রাউডার অফ ক্যাটস ইজ কোয়ারলিং, একদল বিড়াল ঝগড়া করছে। ক্যাটস এর জন্য কালেকটিভ নাউন হলো ক্রাউডার। অ্যানিম্যালস এর কালেকটিভ নাউন এই পর্যন্তই। এর পরের সেশনে আমরা থিংস এবং পিপলের কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।